সেই সময় তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। চিঠিটা সম্পূর্ণ শেষ করার পর কাঁদো কাঁদো গলায় সে নিজে একবার পড়ে শুনল। আমি সেই বেজাত বাচ্চা, যার নেই ভবিষ্যতে কোনো আলোর ছাপ। সত্যিই তো আমার মধ্যে নেই কোনো ছাপ নম্রের, তাই সকলে বলে আমি প্রতীক ধ্বংসের। মিটেছিল আমার ধাক্কার দ্বারা যন্ত্রণা পেটের ক্ষুধা। শিশুকালীন আমায় লবণ দিয়ে মেরে ফেলা উচিত ছিল, পেয়েছি আমি এও আখ্যা। হ্যাঁ, আমি প্রতীক ধ্বংসের। হ্যাঁ, আমি মূর্খ, তবুও আমি গর্বিত, কারণ আমি ছিলাম শিল্পী বিমূর্ত। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ পডকাস্টে। এবারের ভোকালে মৃত চৌধুরী। ধন্যবাদ জানাই সকলকে যে আমাদের যে নতুন নতুন যে পডকাস্টগুলো আসছে সেই সকল পডকাস্টগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আজকের গল্পের দিকে আমরা এগিয়ে চলেছি এবং আজকের গল্পের নাম বিমূর্ত শিল্পী। খুব মন দিয়ে কানে হেডফোন লাগিয়ে ৮ নম্বর তুলি দিয়ে ক্যানভাসের ওপরে এঁকে চলেছে গৌরব। তার আঁকার একটা আলাদা স্টাইল। সে যখন আঁকে তখন সে আর অন্য কিছুর কথা চিন্তা করে না। সে তখন আসলে জগতেই থাকে না। আচমকাই তার মায়ের, অর্থাৎ তার মায়ের নাম উমা, ঘরে ঢোকাতে ঘুম ভেঙে যায় বোন ইশিকার। সে পাশে তাকিয়ে দেখে তার দাদা গৌরব যে বালিশটাতে শুতো সেই বালিশটা নেই। তখন তার মনে পড়ে যায় যে তার দাদা তো তাকে ছেড়ে দিয়ে চলে গেছে অনেক দূরে। আসলে বোন ইশিকা কখনোই তার দাদা গৌরবের মারা যাওয়াটা বিশ্বাস করে উঠতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে ধুলো জমা হওয়া ক্যানভাসের ওপরে হাত বুলিয়ে সে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে খাবার টেবিলে ব্রেকফাস্ট নিয়ে বসে সে তার মাকে প্রশ্ন করে, আচ্ছা মা, দাদার মধ্যে সত্যি কত গুণ ছিল তাই না? দাদা কত সুন্দর লিখতে জানতো, কত গল্প লিখতো, কত কবিতাও লিখেছে, কত সুন্দর ফটোগ্রাফি করতো, স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড ফিল্মস মেকারও ছিল, আর কত সুন্দর আঁকতো তো মা। তার মা কিন্তু চুপ করে এক মন দিয়ে রান্নাঘরের কাজ করে চলেছে। ইশিকা আবারও বলে ওঠে, একটা মানুষ তার মধ্যে এতগুলো গুণ। আমাদের ঘরে তো দাদার কত বই, সারাদিনই তো বই পড়তো প্রায়। আচ্ছা, দাদা কি তাহলে মূর্খ? দাদা যখন পড়াশোনা ছেড়ে দিয়েছিল দাদা একটা ছোট্ট গল্প লিখেছিল, মনে আছে মা? গল্পটা কিন্তু দাদা পড়েও শুনিয়েছিল। গল্পটার নাম কি ছিল জানো? বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। সেই সময় গৌরব তাদেরকে গল্পটা শুনিয়েছিল। গৌরবের বয়স তখন ছিল 18+। সময়ের আগেই সে অনেকটা বড় হয়ে উঠেছিল এবং সে বিদ্যালয়ের শিক্ষা বাদে অন্য সকল শিক্ষায় সে ইন্টারেস্টেড ছিল। তাই সে বলেও ছিল, আমার যতদূর পড়ার আমি স্কুলে পড়ে নিয়েছি, কিন্তু স্কুলের পড়াশোনায় আমি স্যাটিসফাই নই। তোমরা দেখো, আমি যে টার্গেট নিয়ে এগোচ্ছি তাতে একদিন আমি সাকসেস নিয়ে আসবই, এটা নিশ্চিত। তোমরা প্লিজ আমাকে নিয়ে এরকম হিল্লি করো না। বোন ইশিকা বলে, দাদা তো সত্যিই বলেছিল, ইচ্ছা ছিল না তার স্কুলের শিক্ষা, তাই সেই ক্লাস 11 পড়ার পর আর পড়তে চায়নি, সে পড়া ছেড়ে দিয়েছিল। দাদা তো কত প্রাইজও পেয়েছিল তাই না মা? এত ভালো একজন থাকার পরেও কি করে নিজেকে শেষ করে দিল? মা বলে ওঠেই পারে, তোর দাদা নিজেকে শেষ করেছে কারণ তোর দাদা একজন লুজার ছিল। সে হেরে গেছে তাই নিজেকে শেষ করেছে।
বোন চোখের জলটা মুছে উঠে বলে, তুমি আজও ভুল মা। দাদা নিজেকে শেষ করে না নিজেকে জিতিয়ে দিয়ে গেছে। একদিনে বুঝবে না তুমি এই কথা, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝবে। এই বলে ইশিকা কাঁদতে কাঁদতে ওপরে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে তার দাদার প্রিয় ডায়েরি পেনটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে চিন্তা করে যে সে তার দাদাকে নিয়ে স্টাডি করবে, কারণ তার দাদা একজন আর্টিস্ট ছিল, সঙ্গে একজন ইউটিউবারও ছিল সে। এবং সে যেই ডায়েরিটা ধরে কাঁদছিল সে ডায়েরিটাকে কিছুক্ষণ পর খুলে সে পড়তে শুরু করে এবং সে অবাক হবার মতন অবস্থায় চলে যায়, কারণ সে দেখতে পায় যে কি একটা আর্টিস্টের চরম পর্যায়ে গিয়ে তার দাদা রিচ করত। সে তার ডায়েরি পড়া শেষ হলে সে তার সেলফগুলোকেও চেক করে যে দাদা কোথায় কোথায় কী কী রাখতো। সেখান থেকে সে অনেকগুলো সার্টিফিকেটসও দেখতে পায়, আরও অনেক কিছু গুপ্ত রহস্য জিনিস তার সামনে খোলাসা হয়। তার দাদা যে ল্যাপটপটা ইউজ করতো সেই ল্যাপটপটা প্রায় ধুলো পড়ে একটা আবরণ তৈরি করেছিল ধুলোয়। পরিষ্কার করে সে ল্যাপটপটা পড়তে থাকে, ওপেন করে এবং সেখানে তার যে ওয়ার্ড প্যাড থেকে শুরু করে ওয়েবসাইটস যত যা কিছু ছিল সে সব কিছু দেখতে পায়। আসলে ইশিকা অর্থাৎ তার বোন তার দাদা গৌরবকে খুব ভালোবাসত। সে যা কিছুই করতো না কেন তাতে তার ফুল সাপোর্ট ছিল। বাড়ির সকলের সাথে লড়াই করতে পর্যন্ত রাজি ছিল বোন ইশিকা একমাত্র তার দাদা গৌরবের জন্য। তার আর্টিস্টিক লাইফটাকে ইশিকা খুব ভালোবাসত, সুতরাং সেই জন্য গৌরবের একটা খুব বড় সাপোর্টার হিসাবে তার বোন ছিল। সব কিছু জানার পর রাত নেমে আসে। ডিনার কমপ্লিট করে সে তার দাদাকে নিয়ে ওয়েবসাইটের মধ্যে ঘাঁটতে থাকে। তার দাদার বায়োগ্রাফি খুঁজে পায়। ওখানে দেখতে পায় যে কি ফ্যামিলিকে নিয়ে তার দাদার খুব সুন্দর বর্ণনা। সেখানে দেখতে পায় যে কি তার ফ্যামিলিকে সে স্টার্সদের সাথে তুলনা করেছে, কিন্তু আদৌ কি তা সত্যি? তা সত্যি তো নয়। কিছুক্ষণ পর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে জানলা দিয়ে তাকায় আকাশের দিকে। সে দেখে যে কি বাকি তারাগুলোর সাথে ধ্রুব তারা লুকোচুরি খেলছে। তখন বেজে গেছে প্রায় রাত 2:30। কিছুক্ষণ পর ঘরের ভেতরে খসখস করে শব্দ আসে। মনে হয় যেন কেউ ক্যানভাসের ওপরে ব্রাশ দিয়ে স্ট্রোক দিচ্ছে। সে যখন তাকায় দেখে যে কি অবাক তার দাদার মতন কোনো একটা শ্যাডো ক্যানভাসের ওপরে এঁকে চলেছে। ইশিকার গলা শুকিয়ে আসে। তার সেই মুহূর্তে জলের প্রয়োজন, কিন্তু হাতের সামনে জলটাও নেই। খুব চেনা কণ্ঠে অর্থাৎ গৌরবের কণ্ঠে সেই অবয়ব ছায়াটা বলে ওঠে, আমি দেওয়ার মতন জল এই মুহূর্তে পর্যায়ে নেই, কারণ আমি তা ছুতেই পারবো না। সেই মুহূর্তে তার মাথায় ঘুরতে থাকে যে কি 4 মাস আগে তো আমার দাদা সুইসাইড করেছিল, তাহলে এই মুহূর্তে আমার সামনে কে দাঁড়িয়েছে। এই আওয়াজটা শোনার পর সে খুবভাবেই ক্লান্ত হয়ে পড়ে এবং সে শরীর খারাপ হয়ে যায়। পরের দিন সকালে তার 103 ডিগ্রি সেলসিয়াস জ্বর। পরিবারের লোকের সকলেই ব্যস্ত হয়ে উঠেছিল তার বোনকে কি করে সুস্থ করা যায় সেই নিয়ে, কিন্তু তার বোনের গলায় সর্বদাই লেগেছিল তার দাদাকে ফিরিয়ে নিয়ে আসার কথা। ইশিকা সবসময় বলে চলেছিল যে কি দাদাকে ফিরিয়ে নিয়ে আসো, কিংবা অথবা এমন কোনো ব্যবস্থা করে যাতে আমি আমার দাদার কাছে চলে যেতে পারি, কিন্তু আসলে তা তো নয়। বেলা 3টের সময় ঘরের মধ্যে সে একা শুয়ে থাকে। সেই সময় যেন মনে হয় কেউ একজন ঘরের ওপর দিয়ে হেঁটে চলে গেল। বোনের চোখটা আস্তে করে খুলল। সে তাকালো, কিন্তু সে কিছু দেখতে পেল না। কিছুক্ষণ পর যখন সে টেবিলের দিকে চোখটা ফেলে তখন দেখে যে কি সেখানে একটা গ্লাসের মধ্যে রং গুলানো রয়েছে, কিন্তু বিগত 4 মাস ধরে সেই ঘরে কোনো রং ব্যবহারই করা হচ্ছে না। এরকম দেখার পরে কিছু সময় ধরেই একটা কেমন উপদ্রব চলে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন যেই সংসার 2জনকে নিয়ে সেই সংসারের মধ্যে 3জন কেউ উপস্থিত রয়েছে, কোনো তৃতীয় ব্যক্তি উপস্থিত রয়েছে। রাত্রিবেলায়
বোন ইশিকা শুয়ে যখন ঘুমায়, একদিনকে তার ঘুম আসছিল না, তার মোবাইলটাও দেখতে ইচ্ছা করছিল না, সব কিছু রেখে সে ঘাপ দিয়ে সে চোখ বন্ধ করে এক কোণা হয়ে শুয়েছিল। হঠাৎ করেই মনে হয় যে কি কেউ যেন তার মাথায় এসে হাত বোলাচ্ছে। সে যখন আস্তে করে যখন ফিরে তাকায় তখন দেখে যে কি তার দাদা তার কাটা মাথা অবস্থায় তার মাথায় হাত বোলাচ্ছে এবং হেসে হেসে বলছে, কিরে বোন, কেমন আছিস? কিন্তু সেই সময় তার বোন আরও অসুস্থ হয়ে পড়ে। এরকমভাবে দিন 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 এরকম চলতে থাকে। ঘরের মধ্যে চারিদিকে রঙে রং, কিছু কিছু জায়গায় রক্ত লেগে পড়া, এরকম জিনিস চলতে থাকে। তার বোনের শরীর শুকিয়ে আসতে থাকে, তার বোন রোগা হতে থাকে, তার বোনের মুখের মধ্যে অরুচি চলে আসে, তার বোন কোনো খাবারের স্বাদ পায় না। প্রত্যেক দিন রাত্রিবেলায় সে দেখতে পায় একটা ছায়া তার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, যে ছায়াটার বুকটা পুরো চেরা, মাথাটা কাটা, মনে হয় যেন খুব নৃশংসভাবে নিজেকে মেরেছিল, এমন অবস্থাতে দাঁড়িয়ে থাকে। দিন রাত এরমভাবে চলতে থাকে। তার মা একদিনকে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে দেখে যে কি ওখানে পড়ে রয়েছে কাঁচা রক্ত ছাড়া আর কিচ্ছু না। এরকম অনেক চলতে থাকে। এই ফ্যামিলিটা অ্যাকচুয়ালি খ্রিস্টান ফ্যামিলি ছিল, সুতরাং সে তার চার্চের থেকে ফাদার্সদেরকে ডেকে নিয়ে আসে আসলে কি চলছে সেটা দেখার জন্য। সেদিন রাত্রিবেলাতে ফাদার ওই বাড়িতে থাকার পারমিশন চায় এবং সে পারমিশন পায়ও, কারণ যে করে হোক সেই বাড়ির থেকে স্পিরিটটাকে সরাতে লাগবে। বাড়িতে এসে যখন সে ছিল, সে কিছুক্ষণ পর থেকে অর্থাৎ রাত 3টের থেকে সে ফলো করতে পারে যে কিছু একটা শুরু হয়ে গেছে এবং কোনো একটা স্পিরিটের এন্ট্রি হয়েছে এই বাড়িতে। সে জেসাস নামে সে কাজের দিকে এগোতে থাকে এবং নানান রকমভাবে শুরু হতে থাকে। কখনো পেন্টিং পড়ে যাচ্ছে, তো কখনো রং পুরো ছড়িয়ে দিচ্ছে ঘরের ভেতরে। কিছু কিছু সময় যখন শ্যাডোটা দৌড়াচ্ছে তখন চারিদিকে রক্তে রক্ত, মনে হয় যেন তার শরীর দিয়ে অনবরত রক্ত বেরিয়ে চলেছে, এমন কিছু একটা অবস্থা। তার বুক দিয়ে রক্ত বেরোচ্ছে, তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। এরপরে যখন ফাদার দেখে যে কি স্পিরিটকে কন্ট্রোল করা অত সহজ নয়, তখনই সে হলি ওয়াটার ছেটানোর সিদ্ধান্ত নেয়। সেই সময় তার অসুস্থ বোন উঠে বলে যে কি না, ও যা করছে ওকে করতে দাও, ওর কোনো দোষ নেই, এই পরিবারের লোক এগুলি ডিজার্ভ করে। ফাদারের এই কথাটা শুনে একটু খটকা লাগে। কিছুক্ষণ পর তারা সম্পূর্ণ ঘটনাটি জানতে পারে যে কি আসলে তার দাদা কি করে মারা গিয়েছিল। ছোটবেলা থেকেই আসলে গৌরব ছিল খুবই স্টাডিফুল এবং সে স্টোরি পড়তে খুব ভালোবাসত। সে নানান ধরনের স্টোরি পড়তে খুব ভালোবাসত, মিস্টেরিয়াস, মাইথোলজিক্যাল, সাইকোলজিক্যাল সব ধরনের স্টোরি পড়তেই সে ভালোবাসত। ছোটবেলাতেই তার মা এবং বাবা যে মারা গেছে, সেই বাবা স্বপ্ন ছিল যে কি একটা সুন্দর আর্টিস্ট হবে আমার ছেলে, এবং খুব শখ করে তার মা বাবা তাকে আর্টের স্কুলে ভর্তি করে। সেখানে ভর্তি করানোর পর তার আর্টের মধ্যে একটা আলাদাই জাদু দেখতে পায় এবং আর্টের সাথে তার হয়ে ওঠে একটা আলাদাই রিলেশন। এত সুন্দর রিলেশন হয়ে উঠেছে কি প্রত্যেক দিন সে সকাল বিকাল খালি আঁকতেই থাকে, তো আঁকতেই থাকে। আঁকা নিয়ে ছিল তার একটা আলাদাই জগৎ। বয়স যখন তার 12, তখনই সে নানান ধরনের প্রাইজ তোলা শুরু করে দেয় এবং সে আস্তে আস্তে তাকে তার বাবা যখন জন্মদিনে একটি কম্পিউটার গিফট করে, তখন সে সেখান থেকে ফটোগ্রাফিরও কোর্স কমপ্লিট করে। কারণ সে দেখে যে কি আর্টের মধ্যে যা রয়েছে, ফটোগ্রাফি খুব সুন্দর একটা লাইন। সেখানে যখন যায় তখন সে দেখে যে কি নানান ধরনের খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটস, এবং তাকে আরও আকর্ষণ করে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, যেখানে জীবজন্তুদের ফটোশ্যুট করা হয়। সে যখন এই লাইনে ঢোকে, সে এডিটিংয়েরও কোর্স কমপ্লিট করে অ্যান্ড ফটোগ্রাফিরও কোর্স কমপ্লিট করে। ধীরে ধীরে তার মন উঠে যাচ্ছিল পড়াশোনা থেকে, আর নলেজ বাড়ছিল তার আর্টিস্টিক লাইন দিয়ে। সে ফটোগ্রাফি, এডিটিং আর আর্ট নিয়ে এতটাই সে লেগে পড়েছিল এবং সেগুলো নিয়ে এত সুন্দরভাবে পড়াশোনা করছিল যে কি সে একটা সুন্দর সুন্দর প্রাইজেসও ডিজার্ভ করছিল। সে সার্টিফিকেটসও পাচ্ছিল নানান জায়গা থেকে। অনেক জায়গাতে এক্সিবিশনে তার আর্টও পাঠায় এবং ফটোশ্যুটও পাঠায়। সেখান থেকেও সে প্রায় কিছু শতাংশ আর্থিক উপার্জনও করে। কিছুদিন পর থেকে সে
চিন্তা ভাবনা করে যে কি আমি গল্প লিখব, এবং সে গল্প লেখাও শুরু করে। তার মধ্যে ফিলিংস অর্থাৎ অনুভব একটা আলাদাভাবে তার মধ্যে কাজ করে, যার দরুন সে একজন বিমূর্ত শিল্পীও হয়ে ওঠে। সে ইমোশন দিয়ে আঁকে, এবং সেটার মধ্যে সেই আঁকার মধ্যে কি রয়েছে সেইটিকে নিয়ে সে ব্লগস লেখে। যে আঁকাটি সে আঁকে সেই আঁকাটার পুরো ডেফিনেশন একটা ব্লগের মাধ্যমে সে তৈরি করে। আঁকাটার একটা আলাদা গল্প থাকে, এমনভাবে সে আঁকাগুলোকে তৈরি করে, এবং এইভাবেই সে একজন লেখকও হয়ে ওঠে। সে খুব সুন্দর সুন্দর গল্প লিখতে শুরু করে এবং কবিতা লিখতেও শুরু করে। সে মনে করে যে কি আমার লাইফে যত সুন্দর সুন্দর লাইফ যত সুন্দর সুন্দর মেমোরিজ করছে সব কিছু নিয়ে আমি একটা ফিল্মস বানাবো, কিন্তু পরিবার তাকে এরূপ হতে বাধা দেয়। কারণটা হলো সে পড়াশোনার দিকে একদমই হাল ছেড়ে দিয়েছিল, এবং সে দুটো এক্সামও দিতে চায়নি। কারণটা হলো গিয়ে তার আর্টের প্রতি ব্যস্ততা থাকায়। পরিবারের লোক তাকে বলে যে কি তোর ভবিষ্যৎ অন্ধকার, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না। আমি ভেবেছিলাম যে কি তুই আমাদের বংশের একজন এত সুন্দর ছেলে, তুই আমাদের জন্য কিছু করবি, কিন্তু তুইও বাকিদের মতনই এক। এইসব কথাবার্তাগুলো শোনার সময় সে খুব ডিপ্রেসড হয়ে পড়ে, এবং তার খুব খারাপ লাগে, কারণ সে এতটাই ভালোবেসেছিল যে আর্ট লাইফটাকে, যে সে কোনো রকমই ছাড়তে পারে না। স্কুল লাইফে তার একটা খুব ভালো বান্ধবী ছিল, যাকে গার্লফ্রেন্ড বলা চলেই। তার সাথেও তার ব্রেকআপ হয়ে যায় বিকজ অফ এই আর্টের জন্য। এই আর্টে সে এতটাই ব্যস্ত ছিল সেই জন্য। যখন সে আঁকতো তখন তাকে যদি কেউ ডাক দিত তখন সে খুব রেগে যেত, খুব অ্যাগ্রেসিভ হয়ে যেত। তার মধ্যে একটা টক্সিসিটি ছিল সবসময়। সে যেন সবসময় অ্যাবস্ট্রাক্ট, সে যেন সবসময় বিমূর্ত একজন। তার লাইফটা সবসময় যেন একটা ইমোশনের মধ্যে চলছিল। যখন সে রেগে যেত তখনই সে আঁকতে শুরু করে দিত, যখন সে কাঁদতো, যখন সে ডিপ্রেসড ফিল করতো তখনও সে আঁকতো। সে এরপরে কালার সাইকোলজিস নিয়েও যখন পড়ে, সে কালার সাইকোলজি নিয়ে কোর্স কমপ্লিট করে, এবং সে তারপর থেকে একজন প্রপার অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট হয়ে দাঁড়ায়। সে এর সাথে সাথে ভাবে যে কি আমার আঁকা কবে না কবে সেল হবে, কবে না কবে আমার আঁকা বিক্রি হবে, আমার জেনে কোনো লাভ নেই, আমি আমার এম্পায়ার আরও এগোবো। এবং সে সবার পরিবারের লোককেও সরিয়ে দিয়ে সে এগিয়ে পড়ে ফিল্ম মেকিংয়ের দুনিয়াতেও। সে স্ক্রিপ্ট রাইটিং করে এবং একাই 10 জনের চরিত্র পালন করে অনেকগুলো ফিল্মস করে। তার অনেক সুন্দর সুন্দর ফিল্মসও রয়েছে। সে কত ভালো ভালো ফিল্মসও বানিয়েছে, মাত্র একা 12 জন 13 জনের চরিত্র প্লে করে, তাও আবার শুধুমাত্র মোবাইলের দ্বারা। কারণ তার ইচ্ছা ছিল যে কি অনেক রকমেরই আর্টিস্ট রয়েছে যারা মনে করে যে কি আমার কাছে ইকুইপমেন্টস নেই বলে আমি পারবো না, কিন্তু তারা জানেও না যে কি তারা যে ইউজ করে যে মোবাইল ফোনটা, সেই মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায়। সে আস্তে আস্তে অনেক সুন্দর জায়গায় রিচ করছিল, কিন্তু পরিবারের লোক শুধু চাইতো তার থেকে ডিগ্রি। যখন তার 18 বছর বয়স হয় তখন সে পড়াশোনা ছেড়ে দেয়, এবং বাড়িতে সে একটি কবিতাও শোনায়, যা ছোট্ট গল্প বললেও চলে। গল্পটির নাম বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। গল্পটির মধ্যে সে বিদ্যালয়ের নানান রকমের খুঁত তুলে ধরে, এবং সে তুলনা করে আগেকার দিনের পড়াশোনা এবং আজকালকার দিনের পড়াশোনার সাথে। গল্পটি শোনার পর সবাই তাকে বলে যে কি তোর ভবিষ্যৎ অন্ধকার, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই ভ্যান চালা। নানান ধরনের ডিসরেসপেক্টফুল কথাবার্তা তাকে বলতে থাকে, যা তার গায়ে এক একটা তীরের মতন গিয়ে বিঁধে। কারণ সে নিজেও জানতো যে কি এই আর্টিস্টিক লাইফে নাম তাড়াতাড়ি আসে না, যদি নামও চলে আসে তাহলেও দাম আসে না সহজে, এটা সেও খুব ভালো করে জানতো। কিন্তু সে মনে করতো যে কি প্রত্যেকটা আর্টিস্টিক লাইফটা হলো গিয়ে একটা নেশার মতন, এবং সে সেই নেশা থেকে কখনোই বেরিয়ে আসতে পারছিল না। আসলে সে বেরিয়ে আসতে চাইছিলই না। বাড়িতে একদিন একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানো হয়, সবাইকে নিমন্ত্রণ জানানো হয়, গৌরবকে, ঈশিকাকে এবং তার মা উমাকেও। তারা সকলে সেই নিমন্ত্রণে যায়। সেটি পারিবারিক একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের মধ্যে যখন তার দাদু
তাকে ডেকে বলে যে কিরে তুই পড়াশোনাটা এরকমভাবে ছেড়ে দিলি কেন? তখন তার মুখের মধ্যে একটাই উত্তর থাকে যে আমি আমার আর্ট লাইফ ছাড়া আমি আর অন্য কিছু বুঝি না। তখন তার দাদুর রাগের মাথায় সকলের সামনে তাকে ডিসরেসপেক্ট করে, সকলের সামনে তাকে গালাগালি পর্যন্ত দেয়, সকলের সামনে তাকে ভুলভাল কথাবার্তা পর্যন্ত বলে, এবং সে আর্ট লাইফ, সে আর্টিস্টিক চরিত্র, সে তার প্রত্যেকটা আর্টকে ডিসরেসপেক্ট করে, যেটাও একদম মেনে নিতে পারে না। কারণ সে দিনের পর দিন এই সকল জিনিসগুলো সে সহ্য করে চলেছিল, এবং তার মায়ের ওপরে এই ভার পড়ায় তার মাও তাকে দিন দিন অনেক কথা শোনাচ্ছিল যে তোর মতন ছেলের জন্ম নেওয়ার থেকে না নেওয়া অনেক ভালো ছিল। সেদিনকে তার দাদুও তাকে বলে যে তুই একটা বেজাত, ছোটোবেলায় যখন তুই তোর মায়ের কোলে ছিলি তখনই তোকে লবণ খাইয়ে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজকের দিন এরকম দেখতে হতো না। একটা ডিগ্রি না থাকলে কি কোনো মানুষ দাঁড়াতে পারে? কিন্তু গৌরব জানতো যে ও ওর আর্ট লাইফটাকে কোথায় গিয়ে রিচ করায়। গৌরব জানতো যে ও ওর আর্টিস্টিকটাকে কোন জায়গায় কেমন করে রিপ্রেজেন্ট করে, এবং গৌরব এও জানতো যে ও যদি ভালো করে এই লাইনটাকে ধরে রাখে তাহলে সে ওখান থেকে একটা ভালো নাম, একটা ফ্রেম, এবং ও নিজে একটা ভালো সাকসেসফুল ম্যান হয়ে দাঁড়াতে পারবে। কিন্তু পরিবারের লোক তাকে বুঝতে চায়নি। এরকম হওয়ার পর সে সেদিনকে বাড়িতে ফেরার পথে ওয়াইন নিয়ে আসে এবং সে বসে। তার একটা খুব সুন্দর আঁকা ছিল, কিন্তু আঁকাটা ছিল একটা ডিপ্রেশন আর্ট। যদি আঁকাটার বর্ণনা করা যায় তাহলে আঁকাটির মধ্যে মিডিলে একটি বাল্ব জ্বলছে, এবং যে ঘরের মধ্যে বাল্বটা জ্বলছে ওই ঘরটা ছিল পুরো ডার্ক ব্লু দিয়ে ভর্তি। এই আঁকাটা তার নিজের হাতে তৈরি, এবং সে আঁকাটা দিকে তাকিয়ে সে সিগারেট খায় এবং এক শট করে ওয়াইন নেয়, এবং তার চোখ দিয়ে অনবরত জল পড়ে চলেছে। তার যে ডায়েরিটা, সে ডায়েরিটা সে নেয় এবং তার প্রিয় ফাউন্টেন পেনটা সে হাতে নেয়, এবং সে একটা চিঠি লেখে। চিঠিটা লেখার পর সে কাঁদতে কাঁদতে চিঠিটিকে পড়েও। আমি সেই বেজাত বাচ্চা যার নেই ভবিষ্যতে কোনো আলোর ছাপ। সত্যিই তো আমার মধ্যে নেই কোনো ছাপ নম্রের, তাই সকলে বলে আমি প্রতীক ধ্বংসের। মিটেছিল আমার ধাক্কার দ্বারা যন্ত্রণা পেটের ক্ষুধা। শিশুকালীন আমায় লবণ দিয়ে মেরে ফেলা উচিত ছিল, পেয়েছি আমি এও আখ্যা। হ্যাঁ, আমি প্রতীক ধ্বংসের। হ্যাঁ, আমি মূর্খ, তবুও আমি গর্বিত, কারণ আমি ছিলাম শিল্পী বিমূর্ত। অনেক কেঁদেছিল সেদিন গৌরব, কাঁদতে কাঁদতে তার চোখ লাল করে ফেলেছিল। কিছুক্ষণ পর সে তার প্রিয় পেনটাকে রেখে একটি লুজ পেজ নিয়ে নেয় এবং হাতে নেয় একটি নর্মাল পেন। নর্মাল পেন আর লুজ পেজটাকে নিয়ে সে এগিয়ে যায় জানলার দিকে, এবং সেখানে গিয়ে সে লুজ পেজের ওপরে সে যেই বিষয়গুলো নিয়ে সে কষ্ট পেয়েছিল এতদিন ধরে, যেই বিষয়গুলো নিয়ে সে এতদিন ধরে ধাক্কা পেয়েছিল, সে সব কিছু সে লেখে। প্রথম ধাক্কা লেখে যে তার জীবন থেকে তার বাবার হারিয়ে যাওয়া। তার বাবা যখন বেঁচে ছিল, সে বেঁচে থাকাকালীন কোনো দিনও তার বাবা তার দিকে খেয়াল দেয়নি। তার বাবা কোনোদিনও তাকে ভালোই বাসেনি। তার বাবা তার আর্টিস্টিক লাইফটাকে কখনো সম্মানই করেনি তেমন। কিন্তু তার বাবাও একজন আর্টিস্টই ছিল, খুব সুন্দর আঁকত। তারপরেও সে তার ছেলের দিকে ওরমভাবে খেয়াল রাখেনি। পরিবারের দিক থেকে দিনের পর দিন ধাক্কা পেয়ে যায় যে তার আর্থিক টানাটানি নিয়ে। যেহেতু তাকে তার পরিবারের লোক সাহায্য করতো, সেই জন্য তার মাকে ভিখারি আখ্যাটাও পেতে হয়েছিল। অনেক ধরনের ধাক্কা সে তার লাইফে পায়। তার জীবন থেকে সরে যায় তার প্রিয় বান্ধবী, তার গার্লফ্রেন্ড। সেই ধাক্কাটিও সে সহ্য করতে পারেনি, কিন্তু তবুও সে তার আর্ট ছাড়েনি, তবুও সে তার শিল্পত্ব ছাড়েনি। সব কিছু সে সেই লুজ পেজের মধ্যে লিখে ডাস্টবিনের মধ্যে পেন আর পেজটাকে জ্বালিয়ে দেয়।
দিনের পরের দিন থেকে ধাক্কা, ছোটবেলা থেকে এত কষ্ট, সকল কিছু সহ্য করার পরেও সে জীবিত ছিল, কারণ তার আর্টের প্রতি ভালোবাসা। সেই জন্যই টেবিলের ওপরে পড়ে থাকা ছুরিটাকে সে নেয় এবং সে মুখের মধ্যে নিজের মাস্কিং টেপ লাগায়। তারপরে সে নিজের মাথা নিজে কাটে, অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে সে নিজের মাথা কাটে। কাটার পরেও সে ফিল করে, সে শুয়ে পড়ে, সে তরপাতে থাকে, একদম কাটা মুরগির মতন সে ছটপট করছিল সেই পর্যায়ে দাঁড়িয়ে। সেখানে সে শুয়ে পড়ে, পুরো ঘর রক্তে রক্ত হয়েছে, একদম কাঁচা রক্ত যাকে বলা হয়, পুরো মার্বেল রক্তে ভিজে যায়, একদম ফিনকি দিয়ে রক্ত পড়ে মাথা দিয়ে, কারণ সে তার পুরো মাথাটাকে কেটে আলাদা করে ফেলেছিল। কিন্তু তখনও তার প্রাণ যাচ্ছিল না এবং তার রাগ এমনই চরম পর্যায়ে উঠে গেছে যে সে তাকে শেষ করে দেবে। মুখ দিয়ে খালি গোঙানির আওয়াজ ছাড়া আর অন্য কোনো আওয়াজ নেই, কারণ সে তার মুখে মাস্কিং টেপ লাগিয়ে রেখেছে। যে ছুরিটা দিয়ে সে তার মাথা কেটেছিল, সেই ছুরিটাই কিছুক্ষণ পর সে তার বুকের মধ্যে একদম এক কোপ দেয় এবং কোপ দিয়ে পুরো ছিঁড়ে ফেলে বুকটাকে। কয়েক সেকেন্ড পর সে মারা যায়। ফাদার যখন তার মা এবং বোনের মুখ দিয়ে সম্পূর্ণ তার ভাইয়ের লাইফস্টাইলটা জানতে পারে, তখন ফাদারেরও চোখে জল চলে আসে এবং ফাদার একটাই কথা বলে যে কি এটা সুইসাইড ছিল না, এটা মার্ডার ছিল। ফাদার সম্পূর্ণটা বুঝতে পেরে যায়। ফাদারের সামনে দিয়ে অনেক এমনও কথা থাকে যেসব কথা সেই সময়কালীন মাথায় আসে না, কিন্তু ফাদার হি ইজ দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট, সে সবটাই বুঝতে পারে। যে কি খালি এইটুখানি ছোটোখাটো গল্প নয়, তার লাইফে সে আরও অনেক ধাক্কা পেয়েছে। ছোটবেলা থেকে ধাক্কা খেতে খেতে বড় হয়েছে। সে ফাদার বুঝতেও পারে যে কি তার মা বাবার লাইফে কতটা ঝামেলা ঝাঁটি সে দেখেছে। ফাদার এও বুঝতে পারে যে কি তার পরিবারের লোক কেমন ছিল। ফাদার এও বুঝতে পারে যে কি তার বাবার পরিবারের লোকের সাথে কোনোদিনই তার মায়ের বন্ডিং হয়নি। ফাদার এও বুঝতে পারে যে কি তার মা কোনোদিনই শান্তি পায়নি। ফাদার এও বুঝতে পারে তার মা কোনোদিনও ভালোবাসা পায়নি। কিন্তু সব কিছু গৌরব দেবে বলে ভেবেছিল এবং গৌরব দিত, কিন্তু গৌরব না পাওয়ায় সে হার মেনে মরে যায়। ফাদার এ বলে যে কি তুমি যদি মনে করে থাকো যে কি গৌরব হেরে গিয়ে নিজের প্রাণ দিয়েছে, তাহলে না, গৌরব অনেক বড় জায়গায় জিতে গেছে, কারণ সে তোমাদের সকলকে, তোমরা যে সকলে ভুল করেছ তা ধরিয়ে দিয়ে চলে গেছে। এরপরে ফাদার সেই বাড়িতে প্রার্থনা করে এবং কিছুদিন পর থেকেই আর কোনো রকম ফিল হয় না। সত্যি গল্পটির মাধ্যম দ্বারা আমি একটি জিনিসই বলতে চাই যে কি অনেক আর্টিস্ট রয়েছে যারা নিজেদের লাইফটাকে ডুবিয়ে দেয়। অনেক আর্টিস্ট রয়েছে যারা নিজেরা যে জীবিত থাকে তবুও তারা মৃতপ্রায়, কারণ হলো গিয়ে একমাত্র তাদের পরিবারের এই চাকরি অথবা ডিগ্রির একটা ফোর্সের জন্য তারা নিজের আর্টিস্টিক লাইফটাকে ডুবিয়ে দেয়। অনুগ্রহ করে কেউ এরকম ফোর্স করবেন না আপনাদের আর্টিস্টিক সন্তান বা আপনার আর্টিস্টিক লাইফে বা ফ্যামিলিতে কোনো মেম্বার্সের ওপরে, বিকজ অফ হি ইজ আ আর্টিস্ট অ্যান্ড গড ইজ আ ক্রিয়েটর। ঈশ্বরও একজন আর্টিস্ট এবং আপনার পরিবারের মেম্বার্সও সে আর্টিস্ট, অর্থাৎ সে ঈশ্বরের রাস্তাতেই চলছে। অফকোর্স সে ডার্ক না হলেই হলো। অনেক রকম আর্টিস্টদের লাইফ ডার্ক এবং লাইট দুটোর মধ্যে থাকে, ব্যালেন্সে থাকে, কিন্তু সেখান থেকেও তার লাইফে লাইট ছিল। গৌরবের লাইফে লাইট ছিল। গৌরব ভালোবাসতে জানত, কিন্তু গৌরবকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারেনি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব করবেন। সকলকে শুভরাত্রি।